আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে থেকে আমরা এই প্ল্যান্ট ফিজিওলজি বায়োলজি ফার্স্ট পেপার চ্যাপ্টার 9 স্টার্ট করতে যাচ্ছি। তো এই চ্যাপ্টারের স্টার্টিং এ প্রথমে জেনে নিতে হবে যে কয়টা মেজর টপিক এখানে আছে। টোটাল মেজর টপিক হচ্ছে চারটা। ফার্স্ট ওয়ান হচ্ছে অ্যাবজর্পশন, সেকেন্ড ওয়ান ট্রান্সপিরেশন, থার্ড ওয়ান ফটোসিনথেসিস এন্ড ফোর্থ ওয়ান রেসপিরেশন। তো বোর্ড এক্সামে এই চারটা সেগমেন্ট থেকেই সিকিউ এসছে। তার মধ্যে যদি বলো বেশি আসছে কোন জায়গা থেকে, সবচেয়ে বেশি সিকিউ আসছে কোন জায়গা থেকে যদি বলো, তাহলে বলবো রেসপিরেশন। সবচেয়ে বেশি আসছে রেসপিরেশন থেকে সিকিউ। তারপরে আসছে ফটোসিনথেসিস, এরপরে ট্রান্সপিরেশন। ট্রান্সপিরেশনে কিছু মেজর টপিক আছে যেগুলোর নাম তোমাকে জানা লাগবে। এটার মধ্যে একটা ফার্স্ট ওয়ানটা হচ্ছে মেকানিজম অফ ওপেনিং এন্ড ক্লোজিং অফ স্টোমাটা। এটা বোর্ড এক্সামে অনেকবার আসছে। আর অ্যাবজর্পশন রিলেটেড দুইটা টপিক, কারণ সয়েল থেকে প্ল্যান্ট অ্যাবজর্ব করে, অ্যাবজর্পশন অফ ওয়াটার, সেকেন্ড ওয়ান অ্যাবজর্পশন অফ মিনারেলস। তাহলে আজকে আমরা শুরু করতে যাচ্ছি অ্যাবজর্পশন রিলেটেড টপিক, বাকিগুলো সিরিয়ালি আমরা ডিসকাস করব। তো চলো, আজকে আমাদের টপিকটা হচ্ছে অ্যাবজর্পশন অফ ওয়াটার। বাকিগুলো আমি রেস করে দিচ্ছি। অ্যাবজর্পশন অফ ওয়াটার, প্রথমে আসো। সয়েলে যেই ওয়াটারটা থাকে, এই ওয়াটারটাকে আমরা বলি ক্যাপিলারি ওয়াটার। ক্যাপিলারি ওয়াটার, এবং আগেও বলা হয়েছে যে সয়েলে চার ধরনের ওয়াটার থাকে। কয় ধরনের? ফোর টাইপস এর। ফার্স্ট ওয়ান হচ্ছে গ্র্যাভিটেশনাল ওয়াটার। তুমি বালির উপরে ডেজার্টে গেছো, ডেজার্টে গিয়ে স্যান্ডের উপরে পানি ঢেলে দিলা, পানিটা কোথায় চলে যাবে? একেবারে আর্থের সেন্টারের দিকে চলে যাচ্ছে। তো এই ওয়াটারকে বলে গ্র্যাভিটেশনাল ওয়াটার। এইটা আসলে প্ল্যান্ট অ্যাবজর্ব করতে পারে না এবং এটা প্ল্যান্টের কোনোই কাজে লাগে না। সেকেন্ড ওয়ান হচ্ছে হাইগ্রোস্কোপিক ওয়াটার। হাইগ্রোস্কোপিক, এটা জাস্ট বলা হয় যে সয়েল পার্টিকেলের বাইরে যে ওয়াটারটা থাকে থিন ফিল্মের মতো ডেভেলপ করে, এই ফিল্মটাকে আমরা বলি হাইগ্রোস্কোপিক ওয়াটার। এটাও সামটাইমস প্ল্যান্ট অ্যাবজর্ব করে থাকে। তিন নাম্বার ওয়াটারটা হচ্ছে ইমবাইবিশনাল ওয়াটার। ইমবাইবিশনাল ওয়াটার হচ্ছে, আমরা জানি ইমবাইবিশন ব্যাপারটা কি। ইমবাইবিশন হচ্ছে কলয়েডাল সাবস্টেন্স গুলার ওয়াটার অ্যাবজর্পশন প্রসেসকে বলে ইমবাইবিশন। এখন কলয়েডাল সাবস্টেন্স কারা? দোজ হু আর হাইড্রোফিলিক, যারা ওয়াটারকে কি করে ফেলবে? অ্যাবজর্ব করে ফেলবে। টিস্যু টেবিলে ওয়াটার পড়েছে, টিস্যু পেপার দিয়ে তুমি এটাকে রাব করলা, তাহলে এই যে টিস্যু পেপার ওয়াটারটাকে অ্যাবজর্ব করে নিল, টিস্যু পেপার একটা হাইড্রোফিলিক সাবস্টেন্স। তো এই হাইড্রোফিলিক সাবস্টেন্স যেভাবে ওয়াটারকে অ্যাবজর্ব করছে, সিমিলারলি ওয়াটার মলিকুল, সরি, সয়েল পার্টিকেল গুলো ওয়াটার মলিকুল গুলাকে তার ভেতরে কি করে রাখে? অ্যাবজর্ব করে রাখে। এই ওয়াটারকে বলে ইমবাইবিশনাল ওয়াটার। আর চার নাম্বার ওয়াটার হচ্ছে, এই হলো সয়েল পার্টিকেল। সয়েল পার্টিকেলের যেই গ্যাপ আছে, ইন্টার পার্টিকুলার স্পেস, এই ইন্টার পার্টিকুলার স্পেসে যেই ওয়াটার থাকে, গ্যাপে গ্যাপে যেই ওয়াটার থাকে, সেটাকে বলে ক্যাপিলারি ওয়াটার। ঠিক আছে? তাহলে আমাকে এমসিকিউ তে হয়তো আস্ক করা হইতে পারে যে প্ল্যান্টস এর জন্য সবচেয়ে অ্যাভেলেবল ফর্ম অফ ওয়াটারের নাম কি? অ্যান্সার হবে ক্যাপিলারি ওয়াটার। লেট আস কনসিডার সয়েলে ক্যাপিলারি ওয়াটার একেবারেই জিরো, নাই। তখন প্ল্যান্ট কোন ওয়াটারকে অ্যাবজর্ব করবে? অ্যান্সার হচ্ছে ইমবাইবিশনাল ওয়াটার। আর যদি ইমবাইবিশনাল ওয়াটারও সয়েলে না থাকে, তখন বলা হয়েছে প্ল্যান্ট আর সার্ভাইভ করবে না, প্ল্যান্ট মারা যাবে। কারণ বাকি যে ওয়াটার গুলো আছে সেগুলা প্ল্যান্টস এর জন্য আনঅ্যাভেলেবল, সেগুলোকে সে কি করতে পারে না? রিচ করতে পারে না, ওগুলোকে অ্যাবজর্ব করতে পারে না। তাহলে ক্যাপিলারি ওয়াটার শেষ হয়ে গেলে ইমবাইবিশনাল ওয়াটার টেক করে সে কিছুদিন সার্ভাইভ করতে পারে, সেটাও যদি জিরো হয়ে যায় তাহলে প্ল্যান্টটা সার্ভাইভ করবে না, সে মারা যাবে। ওকে স্যার, তাহলে আমরা জেনে নিলাম যে ক্যাপিলারি ওয়াটার কি। আবারও বলছি, তিনটা মার্বেলকে একেবারে অ্যাডজাসেন্ট করে রাখলে, তিনটা মার্বেলের মাঝেই যে একটা স্পেস তৈরি হয়েছে না, এই স্পেসটাকে, এখন এগুলোকে তুমি সয়েল পার্টিকেল চিন্তা করো, এই সয়েল পার্টিকেলের গ্যাপে যে ওয়াটার গুলা স্টোরড অবস্থায় থাকবে, দ্যাট ওয়াটার ইজ কল্ড ক্যাপিলারি ওয়াটার। এবং প্ল্যান্ট সয়েল থেকে অবশ্যই অ্যাবজর্ব করে কাকে? ক্যাপিলারি ওয়াটারকে। চ্যাপ্টার 8 থেকে তুমি শিখে আসছো রুট হেয়ার। কি শিখে আসছো? রুট হেয়ার অলওয়েজ ইউনিসেলুলার, রুট হেয়ার অলওয়েজ
Unicellular root hair is the one and only water absorbing organ for terrestrial plant. অ্যাকোয়াটিক প্ল্যান্টের ক্যালকুলেশন আলাদা, টেরেস্ট্রিয়াল প্ল্যান্ট আমাদের সারাউন্ডিংসে যে প্ল্যান্টস গুলো আছে মেজরিটি প্ল্যান্টস হচ্ছে ল্যান্ড বেসড প্ল্যান্ট, টেরেস্ট্রিয়াল প্ল্যান্ট, তাহলে তাদের একমাত্র ওয়াটার অ্যাবজর্বিং অর্গান কে? রুট হেয়ার। তো এখন আজকের লেকচার তোমাকে শেখাবে কিভাবে ওয়াটার মলিকুল গুলো সয়েল সারফেস থেকে জাইলেম পর্যন্ত রিচ করবে, দেন জাইলেম থেকে একেবারে টপে একটা লিফ, একেবারে একটা লিফ পর্যন্ত রিচ করবে। তো চলেন বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। সয়েল সারফেস, এটা একটা ব্যানিয়ান ট্রি, আমরা ব্যানিয়ান ট্রি এর একেবারে টপে একটা লিফ কনসিডার করলাম, জাস্ট একটা লিফ, আন্ডারগ্রাউন্ডে তার ট্যাপ রুট সিস্টেম, ট্যাপ রুট, ওকে। দেন এইখানে রেড মার্কার দিয়ে একটা ওয়াটার মলিকুলকে বোঝাচ্ছে, ইটস এ সিঙ্গেল ওয়াটার মলিকুল। জাস্ট তোমাকে বোঝানোর জন্য আগে বিষয়টাকে একটু ক্লিয়ার করি, দেন এটাকে ইন ডিটেইল ডিসকাস করব। ফার্স্ট অফ অল, এই ওয়াটার মলিকুল গুলাকে হরাইজন্টালি রিচ করতে হবে রুট এন্ড স্টেমের ভেতরে থাকা একটা টিউব পর্যন্ত। এই টিউবটার নাম হচ্ছে জাইলেম। এই টিউবটার নাম কি? জাইলেম। এই হচ্ছে জাইলেম। জাইলেম পর্যন্ত ওয়াটারটাকে রিচ করতে হবে। এই পর্যন্ত ওয়াটারের রিচিংটাকে আমরা বলি ল্যাটারাল অ্যাবজর্পশন অফ ওয়াটার। কি বলে? ল্যাটারাল অ্যাবজর্পশন অফ ওয়াটার। যখন জাইলেমে রিচ করবে, জাইলেমে রিচ করা মাত্র তাকে টেনে গ্র্যাভিটির এগেইনস্টে একেবারে লিফ পর্যন্ত নিয়ে যাওয়া হবে। এটাকে বলে লংগিটিউডিনাল অ্যাবজর্পশন অফ ওয়াটার। এটার আরেকটা নাম হচ্ছে মাস ফ্লো। মাস ফ্লো। এবং মাস ফ্লোটা কেন ডেভেলপ করে? কারণ প্ল্যান্টস এর বডিতে প্রতিনিয়ত ট্রান্সপিরেশন চলছে। ট্রান্সপিরেশনের কারণে প্ল্যান্টস এর বডিতে গ্র্যাভিটির এগেইনস্টে ওয়াটারের একটা পুল তৈরি হয়। এই পুলটাকে বলে সাকশন ফোর্স। এই পুলটাকে বলে ট্রান্সপিরেশন পুল। ঠিক আছে? আর এই পুলের কারণেই ওয়াটার মলিকুল গুলো একেবারে বটম থেকে, আমরা সফট ড্রিঙ্কস যখন টেক করি গ্র্যাভিটির এগেইনস্টে, আমরা সিপ যখন টানতেছি উপরের দিকে, ড্রিঙ্কস কোন দিকে আসতেছে? উপরে আসতেছে না? তাহলে এই টানটা ডেভেলপ করতেছে এখানে কি? ট্রান্সপিরেশন। যখন লিফ থেকে ওয়াটার মলিকুল গুলা ভ্যাপার ফর্মে বের হয়ে যাবে, সেটার নাম কি? Transpiration, removal of excess water from the plant body in the form of what? Vapor is called transpiration. তো ট্রান্সপিরেশনের কারণে পাতা থেকে পানি বের হয়ে গেছে, তখন পাতা কি করবে? এখানে উপরের দিকে পানির একটা টান তৈরি হবে না? এই টানটাকে কি বলে? সাকশন ফোর্স, ট্রান্সপিরেশন পুল, ডিপিজি, ডিফিউশন প্রেসার ডেফিসিট, আর অনেকগুলো টার্মে তোমরা পাবা টেস্ট পেপারে। তো যাই হোক স্যার, আপাতত এই দুইটাই মনে রাখো, সাকশন ফোর্স অথবা ট্রান্সপিরেশন পুল। তাহলে ট্রান্সপিরেশন পুলটা কি, ল্যাটারাল না লংগিটিউডিনাল? লংগিটিউডিনাল। এই দুইটা মিলে তোমাকে ডেসক্রাইব করতে হবে অ্যাবজর্পশন অফ ওয়াটার। মিনারেল আজকে পারবো না, মিনারেল নেক্সট ক্লাসে কভার করতে হবে। তাহলে আজকের লেকচারটা শুধুমাত্র অ্যাবজর্পশন অফ ওয়াটার নিয়ে। নিচে কই নামবে? ওটা ফ্লোয়েম দিয়ে নামবে, ফ্লোয়েম দিয়ে, ওটা প্রিপেয়ার্ড ফুড। ওয়াটার তো আর নিচের দিকে নামবে না, ওয়াটার ডিরেকশন অলওয়েজ আপওয়ার্ড, জাইলেমের ডিরেকশন। সাকশন ফোর্স অথবা ট্রান্সপিরেশন পুল এই নামে রাখবো। তো এখন অ্যাবজর্পশন আবার দুই রকমের, অ্যাক্টিভ অ্যাবজর্পশন, প্যাসিভ অ্যাবজর্পশন। মনে রাখতে হবে ওয়াটারকে অ্যাবজর্ব করতে কোনো মেটাবলিক এনার্জি লাগে না, এবং তুমি 9-10 থেকে শিখে আসছো যেই অ্যাবজর্পশনে মেটাবলিক এনার্জি দরকার, মেটাবলিক এনার্জি কোত্থেকে পাবো? এটিপি থেকে। তাহলে এটিপি থেকে মেটাবলিক এনার্জি নিয়ে যদি কোনো অ্যাবজর্পশন হয়, দ্যাট শুড বি কল্ড অ্যাক্টিভ অ্যাবজর্পশন। ঠিক আছে স্যার? আর যখন কোনো অ্যাবজর্পশনে মেটাবলিক এনার্জি লাগবে না, সেটাকে আমরা কি বলি স্যার? প্যাসিভ অ্যাবজর্পশন। ওয়াটারের অ্যাবজর্পশন অলওয়েজ প্যাসিভ। ওয়াটার অ্যাবজর্ব করতে কোনো মেটাবলিক এনার্জি লাগবে না। তাহলে মনে রাখতে হবে ওয়াটার অ্যাবজর্পশন রিলেটেড এক্সামে যা কিছু আসবে সেখানে আমি খুব স্পষ্টভাবে এক্সপ্লেইন করব যে এখানে কোনো মেটাবলিক এনার্জি লাগবে না। ওয়াটার অ্যাবজর্পশন অলওয়েজ প্যাসিভ। আর মিনারেল সল্ট অ্যাবজর্পশনের 90% হচ্ছে অ্যাক্টিভ, 10% প্যাসিভ।
ঠিক আছে, মিনারেল সল্ট অ্যাবজর্পশনের 90% অ্যাক্টিভ মেটাবলিক এনার্জি লাগবে, আর 10% হাইড্রেশন শেল ফর্ম করে, এটা বুঝাবো নেক্সট ক্লাসে। ওইটা ওয়াটারের সাথে ডিজলভ থেকে অ্যাবজর্ব হয়ে যায় ওই মিনারেল সল্ট গুলা। তো সেক্ষেত্রে ওই মিনারেল সল্ট গুলার জন্য কোনো কি লাগবে না, মেটাবলিক এনার্জি লাগবে না, সেটা ওয়াটারের সাথে রিজলভ হয়ে যায়। তো 10% মিনারেল সল্ট অ্যাবজর্পশন হচ্ছে প্যাসিভ, 90% মিনারেল সল্ট অ্যাবজর্পশন হচ্ছে অ্যাক্টিভ, আর 100% ওয়াটার অ্যাবজর্পশন কি, প্যাসিভ। তো চলেন আমরা এবার প্যাসিভ ফর্মে ওয়াটার অ্যাবজর্পশনটাকে ডেসক্রাইব করতে যাচ্ছি। তো এই ডেসক্রিপশনের জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রুটটাকে এভাবে কেটে ফেলতে হবে, আর এইভাবে কাট করাকে আমরা বলি টিএস, ট্রান্সভার্স সেকশন। তো এই রুটের টিএস টা আমরা এখন ড্র করব। দেন এখানে তিনটা প্যাসিভ প্রসেসকে কাজে লাগাবো, একটা হচ্ছে ইমবাইবিশন, একটা হচ্ছে ডিফিউশন, এন্ড লাস্ট ওয়ান হচ্ছে অসমোসিস। এই তিনটা কিন্তু ইনঅ্যাক্টিভ অ্যাবজর্পশনের এক্সাম্পল, প্যাসিভ অ্যাবজর্পশনের এক্সাম্পল। তোমাকে আস্ক করা হবে যে এই তিনটা কোন প্রসেসে মেটাবলিক এনার্জি লাগে না, ইমবাইবিশনেও লাগে না, ডিফিউশনেও লাগে না, অসমোসিসেও লাগে না। সো দিস থ্রি আর দ্য নাইস এক্সাম্পলস অফ প্যাসিভ অ্যাবজর্পশন। আসেন স্যার, তাহলে আমরা এবার রুটের টিএসটাকে জাস্ট মোটামুটি ড্র করা, জাস্ট বোঝার সুবিধার জন্য ড্র করা। তা আমরা জানি রুটের আউটার মোস্ট কাভারকে বলে ইপিব্লেমা, চ্যাপ্টার 8 থেকে আমরা শিখে আসছি ইপিব্লেমা। তো আপনি পুরো রুট ড্র করার দরকার নাই, একটা অংশ ড্র করবেন। রুটের বাইরে এগুলো হচ্ছে সয়েল পার্টিকেল, দিজ আর সয়েল পার্টিকেল। এরপরে আপনি এন্ডোডার্মিসটা ড্র করে ফেলবেন। এন্ডোডার্মিসটা ড্র করলাম। চ্যাপ্টার 8 টিস্যু এন্ড টিস্যু সিস্টেম আমাকে শিখিয়েছে এন্ডোডার্মিসের পরে আরো একটা টিস্যুর লেয়ার থাকবে যার নাম পেরিসাইকেল। পেরিসাইকেল। তাহলে এতক্ষণ পর্যন্ত ড্র করলাম এন্ডোডার্মিস, এবার ড্র করছি পেরিসাইকেল। পেরিসাইকেল কোনো মতে ড্র করতেছি স্যার, তোমরা একটু বেটার করে ড্র করিও। পেরিসাইকেল ড্র করলাম। পেরিসাইকেলের পরে ভেতরের দিকে তোমাকে শো করাতে হবে মেটাজাইলেম এন্ড প্রোটোজাইলেম। আচ্ছা, একটা কোয়েশ্চেন আস্ক করার ছিল তোমাদের কাছে, সেটা হচ্ছে এই যে জাইলেম দিয়ে ওয়াটার অ্যাবসর্ব হচ্ছে, জাইলেমের তো চারজন মেম্বার, ট্রাকিট, ভ্যাসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। কার সিনোনিম ট্রাকিয়া? ভ্যাসেলের আরেকটা নাম হচ্ছে ট্রাকিয়া, ভ্যাসেল অর ট্রাকিয়া। সো ট্রাকিট, ট্রাকিয়া, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। আমার কোয়েশ্চেন হচ্ছে এই চারটার মধ্যে কোনটা দিয়ে সবচেয়ে বেশি ওয়াটার অ্যাবসর্ব হয় অ্যানজিওস্পার্মে? জিমনোস্পার্মের ক্যালকুলেশন আলাদা, জিমনোস্পার্মে ভ্যাসেল নাই। ভ্যাসেল দিয়ে, ভ্যাসেল দিয়ে, ঠিক আছে। তাহলে সবচেয়ে বেশি ওয়াটার অ্যাবসর্ব হয় কি দিয়ে? ভ্যাসেল দিয়ে। এই যে আমরা প্রোটোজাইলেম মেটাজাইলেম বলি, অ্যাকচুয়ালি দিজ আর ভ্যাসেলস। তো এখন আমি রেড মার্কার দিয়ে জাইলেমকে ড্র করব, রেড মার্কার দিয়ে জাইলেমকে ড্র করব, আর গ্রিন মার্কার দিয়ে ফ্লোয়েমকে ড্র করব। বসো, সেকেন্ড বেঞ্চে বসো, সমস্যা নাই, বসো। আহ অন্যগুলো ড্র না করি, জাস্ট মুখে বলে দিই আমাদের ফ্লোয়েম আজকে লাগবে না। দুই জাইলেমের মাঝে এখানে ফ্লোয়েম দেখাইতে হয়, সেন্টারে দেখাইতে হয় পি, আর জাইলেম আর ফ্লোয়েমের মাঝ দিয়ে যেই প্যারেনকাইমা সেল গুলা ড্র করবা সেটা মেডুলারি রে অথবা পিট রে। ওকে, ওগুলা লাগবে না, এই পর্যন্ত হইলে হবে। এখন আসো ওয়াটার মলিকুলকে ব্লু মার্কার দিয়ে দেখাবো, ব্লু মার্কার দিয়ে। Let us consider these are water molecule lies among the soil particle, and these waters are called capillary water, capillary water কি দেখাবো। তো এখন আসো এই জায়গাতে আমরা ঠান্ডা লাগলেও বইলো অফ করে দিব।
গরম লাগলে চলুক, সমস্যা নেই, ঠান্ডা লাগলে বইলো। আচ্ছা, এখন আসো, এখানে ফোকাস করতে হবে মেইনলি রুট হেয়ার ক্যারিং যে সেলগুলো আছে, লাইক আমি মার্ক করি সেল নাম্বার 1, সেল নাম্বার 2, এই দুইটা সেলই ওয়াটার গুলাকে অ্যাবজর্ব করবে। তা এখন আমি তো একটু আগেই বলছি যে আমি তিনটা প্রসেসের হেল্প এখানে নিব। এর মধ্যে এক নম্বরটা হচ্ছে, ফার্স্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে ইমবাইবিশন। ইমবাইবিশন। সেকেন্ডে হেল্প নিব অসমোসিস। অসমোসিস। থার্ডে হেল্প নিব ডিফিউশন। এই তিনটা ইনঅ্যাক্টিভ বা প্যাসিভ প্রসেসের হেল্প নিব। এখন আমাকে বলো, এই ওয়াটার মলিকুলটা সয়েলে আছে। একটা প্ল্যান্ট, লিসেন টু মি অ্যাটেন্টিভলি, একটা প্ল্যান্ট ততক্ষণ পর্যন্ত ওয়াটার অ্যাবজর্ব করবে না যতক্ষণ পর্যন্ত ওর বডিতে সাফিসিয়েন্ট ওয়াটার আছে। এখন ওয়াটার লস হইলেই সে ওয়াটার অ্যাবজর্ব করবে। ওয়াটার লস তো রাতে হবে না, ওয়াটার লস কোন সময় হবে? দিনের বেলায়। সানলাইট আসছে, সানলাইটের কারণে স্টোমাটা খুলে যাবে, দেন ওই ওয়ে দিয়ে স্টোমাটাল ট্রান্সপিরেশন হবে। তোমরা জানো এন্টায়ার ট্রান্সপিরেশনের 95% হচ্ছে স্টোমাটাল ট্রান্সপিরেশন, দেন 2 থেকে 3% হচ্ছে কিউটিকুলার, এন্ড রেস্ট অফ দ্য 2 থেকে 3% হচ্ছে লেন্টিকিউলার। এনিওয়ে, আপাতত স্টোমাটাল। তাহলে স্টোমাটাল ট্রান্সপিরেশনের কারণে প্ল্যান্ট বডি থেকে ওয়াটারটা ভ্যাপার ফর্মে বের হয়ে চলে যাচ্ছে। তো যখনই ওয়াটার ভ্যাপার ফর্মে চলে যাবে, তখনই তো প্ল্যান্টের বডিতে ওয়াটারের স্কার্সিটি দেখা দিচ্ছে, ওয়াটারের ডেফিসিয়েন্সি দেখা দিচ্ছে। তখনই প্ল্যান্ট সয়েল থেকে কি করবে? ওয়াটার অ্যাবজর্ব করবে। এন্ড অবভিয়াসলি ডে টাইমে প্ল্যান্টের ওয়াটার অ্যাবজর্পশন রেট হাই থাকে, নাইটে ওয়াটার অ্যাবজর্পশন রেট স্লো হয়ে যায়। এনিওয়ে, তাহলে প্রথমে আসো, আমাদের যে ডিসকাশনটা সেটা হচ্ছে ফুল ডে টাইমে, ডিউরিং ডে টাইম। ঠিক আছে? তাহলে এখন এই যে ওয়াটার গুলাকে আমরা ধরে নিলাম যে প্ল্যান্টের বডিতে ওয়াটারের স্কার্সিটি দেখা দিচ্ছে, ওয়াটারের অভাব দেখা দিয়েছে, এবং সেই অভাবটা একেবারে ফাইনালি কার কাছে এসে রিচ করছে। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, যখন লিফের কোন একটা সেল থেকে ওয়াটার বের হয়ে যায়, এই সেলটা তার নেইবারিং সেল থেকে কি টেনে নেয়? ওয়াটার কে টেনে নেয়, এই সেলটা আবার টেনে নেয় কোত্থেকে? এখান থেকে। এভাবে টানতে 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 এই প্রেশারটা ফাইনালি কার কাছে এসে পড়ে? রুট হেয়ার ক্যারিং সেলের কাছে এসে পড়ে। যে এই সেল থেকে ওয়াটারের টান পড়ে, তখন এই সেলের সাইটোপ্লাজম কি হয়ে যায়? কনসেন্ট্রেটেড। সেলের ভেতরের সাইটোপ্লাজম ঘন হয়ে গেছে। তখন সে কি করবে? তার আউটার সারাউন্ডিংস থেকে ওয়াটারকে অ্যাবজর্ব করবে। এখন আমার কোয়েশ্চেন তোমাদের কাছে, এই সেলটা, এই তিনটা প্রসেসের নাম লিখেছি, তিনটা প্রসেসে কোন প্রসেস দিয়ে ওয়াটারকে সয়েল থেকে অ্যাবজর্ব করবে? ডিফিউশন। অসমোসিস। কেন স্যার ইনভাইবিশন কেন বললে না? ভুল করেও কেন বললে না? বোর্ডে তাকাও স্যার। এটা একটা রুট হেয়ার সেল, এটা সেল ওয়াল, তারপরে এখানে ড্র করলাম কাকে? সেল মেমব্রেনকে। দুইটা লেয়ার এই জন্য দিলাম, একটা সেল ওয়াল আর একটা কে? সেল মেমব্রেন। বাইরের লেয়ারটা সেল ওয়াল। সেল ওয়াল কেমিক্যালি কি দিয়ে তৈরি? সেলুলোজ। সেল ওয়াল কেমিক্যালি তৈরি সেলুলোজ দিয়ে। তাহলে সেলুলোজ একটা হাইড্রোফিলিক সাবস্টেন্স। টিস্যু পেপার কেমিক্যালি কি দিয়ে তৈরি? সেলুলোজ দিয়ে তৈরি। তুমি যেই পেজে লিখছো সেটা সেলুলোজ দিয়ে তৈরি। তাহলে এই যে যখন ওয়াটার অ্যাবজর্ব করার দরকার হবে একটা রুট হেয়ার সেলের, সে ফার্স্ট সয়েল সারফেস থেকে ওয়াটারকে অ্যাবজর্ব করে নিবে, অবশ্যই কোন প্রসেসে? ইমবাইবিশন প্রসেসে। এবং এখানে আমার ক্লিয়ার করতে হবে, সিন্স সেল ওয়াল মেড আপ অফ সেলুলোজ, দ্যাটস ওয়াই ফার্স্ট অ্যাবজর্পশন প্রসেস উইল বি ইমবাইবিশন। তাহলে এই সেল ওয়ালটা ওয়াটারকে অ্যাবজর্ব করেছে। আচ্ছা, ব্লু মার্কার দিয়ে ড্র করছিলাম ওয়াটার মলিকুল গুলাকে। ধরে নাও ওয়াটার মলিকুল গুলো এখন এই রুট হেয়ার সেলটার কোন জায়গায় আসছে? কোন জায়গায় আসছে বলো? স্পেস ইন বিটুইন সেল ওয়াল এন্ড সেল মেমব্রেন। সেল ওয়াল ওয়াটারকে তো অ্যাবজর্ব করলো, অ্যাবজর্ব করার পরে ওয়াটারটাকে সে আস্তে আস্তে কোন দিকে পুশ করবে? সাইটোপ্লাজমের দিকে। কোন ওয়ে দিয়ে ওয়াটারটা আসবে সেল ওয়ালের?
সেল ওয়ালের কোন ওয়ে দিয়ে ওয়াটারটা সেল ওয়াল ক্রস করে সেল মেমব্রেনের কাছে আসবে? পিট রিজিয়ন, ঠিক আছে। আরেকটু স্পেসিফিক করে বলো, পিটে একটা গ্যাপ আছে। প্লাজমোডেজমাটা, এই প্লাজমোডেজমাটা থাকার কারণে সেল ওয়ালটা পারমিয়েবল হইছে। চ্যাপ্টার 1-এ ছিল তো এগুলো, একটু পড়িও স্যার, রিভাইজ করিও, হাতে সময় কম তো। টেস্ট এক্সামটা পার করার পরে কলেজ নিয়ে বেশি ভাইব দেখানোর কিছু নাই। কলেজে কম যাবা, নিজে বাসায় বসে স্টাডি করবা, কে কি বলতেছে কানে তুলা লাগাবা, তুলা লাগাই নিজে নিজে নিজেকে গুছাবা স্যার। কারণ দিন শেষে রেজাল্ট ভালো না হইলে কোনো জায়গায় তুমি অ্যাপ্লাই করতে, আগে তো রেজাল্ট ভালো হইতে হবে, তারপর না তুমি বুয়েট চলে ডুয়েটে অ্যাপ্লাই করবা। তো রেজাল্ট আমার হয়েছে 4 পয়েন্ট সামথিং, সব মিলাই আমার 20 হয় না, চারটা মিলে তো আমি বুয়েটে অ্যাপ্লাই করতে পারতেছি না। এত কষ্ট করে পড়াশোনা করে লাভ কি স্যার? তো আগে রেজাল্ট ভালো করার চেষ্টা করো, এই জন্য যা প্রিপারেশন নেওয়া দরকার নিজ থেকে নাও। তোমরা সবাই বড় হয়ে গেছো স্যার, চোখে আঙুল দিয়ে আর কি দেখাইতে হবে, এখন তো বোঝা উচিত। কলেজ নিয়ে আর খুব বেশি মাথা ঘামানোর দরকার নাই। টেস্ট অল সাবজেক্টে পাস করছি, পাস করা হয়েছে, শেষ। ফর্ম ফিল আপের যখন ডেট দিবে, গ্রুপে একটা টেক্সট পাঠাবে, ফর্ম ফিল আপ কালকে হবে, সবাই এসে 3টা না 4টা সাইন লাগে, ওই সাইন গুলো করে দেওয়া, শেষ। ফর্ম ফিল আপ শেষ, এবার বাসায় বসে স্টাডি করো। হ্যাঁ, কলেজের মডেল টেস্ট গুলো দিবা, কলেজের মডেল টেস্ট গুলো দিবা। তোমাদের আমাদের যে কোঅর্ডিনেটরের যে গ্রুপটা আছে আমাদের, আমরা চেষ্টা করতেছি তোমাদেরকে বেটার একটা এনভায়রনমেন্ট তৈরি করার জন্য, সবকিছু মিলায়। তো যে যেখানে আছে, কলেজের যে মডেল টেস্ট গুলোর সামনে এমনও হবে, সকালে দিচ্ছ কেমিস্ট্রি, বিকালে দিচ্ছ ফিজিক্স আরেক জায়গায় গিয়ে, এরকম হবে। কিছু করার নাই স্যার, যার যতটুকু প্রিপারেশন আছে এই প্রিপারেশন নিয়ে দিবা। আজকে সকালবেলা তোমাদের ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে কপি চেক করতেছিলাম, ফার্স্ট পেপারে একজনে 5টা সিকিউ লিখেও পাস করতে পারতেছে না, আরেকজনে 3টা সিকিউ লিখে 23 পেয়ে গেছে। তিনটা সিকিউ, আর কিচ্ছু নাই, 3টা সিকিউ লিখছে, 3টা সিকিউ লিখে পাস 23। আর তো লাগতেছে না, আর একজনে 5টা লিখে পাস করতে পারতেছে না, তো এই 5টা সিকিউ লিখার মানে আছে কোনো? তাহলে এই যে ওয়াটারটা এখানে আসলো, প্রথমে সে পিট রিজিয়নে গেছিল, পিট ফিল ক্রস করার পরে সামনে পাইছে প্লাজমোডেজমাটা, প্লাজমোডেজমাটা ক্রস করে রাইট নাও দিস ওয়াটার মলিকুলস আর লাইং ইন বিটুইন সেল ওয়াল এন্ড সেল মেমব্রেন। ঠিক আছে, এখন আসো, সে সেল মেমব্রেনকে ক্রস করে সাইটোপ্লাজমে ঢুকবে। আমার কোয়েশ্চেন হচ্ছে, কেন ঢুকবে, ঢোকার দরকার কি, এমন কি মেকানিজম এখানে কাজ করতেছে যেই কারণে ওয়াটারকে অবশ্যই সেল মেমব্রেন ক্রস করে ভেতরে আসতে হবে? অসমোসিস। অসমোসিস কেন হয়, অসমোসিসটা কেন হয় এটা অনেকবার তোমাদেরকে বুঝাইছি, একটু তাকাও, একটু তাকাও বোর্ডে স্যার। কনসেন্ট্রেশনের ডিফারেন্সের কারণে। এটা একটা ওয়াটার রিজার্ভার, মাঝখানে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়েছো, ঠিক আছে। এইখানেও 100 ml ওয়াটার, এখানেও 100 ml ওয়াটার। এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি। এখানে দিলাম 1 টিস্পুন সুগার, এখানে দিলাম 20 চামচ চিনি। ভালো করে মিশিয়ে দিলাম, দুইটা ডিফারেন্ট কনসেন্ট্রেশনের সলিউশন হয়ে গেল। অসমোসিস হওয়ার কিছু শর্ত আছে, এর মধ্যে সলভেন্ট সলিউট সেম হইতে হয়। এখানে সলভেন্ট কি, ওয়াটার, ওয়াটার ইজ কল্ড ইউনিভার্সাল সলভেন্ট, ওয়াটার ইজ কল্ড ইউনিভার্সাল সলভেন্ট। আর সলিউট হিসেবে কি মিশাইছো, চিনি, সুগার মিশাইছো। তার মানে এটা লেস কনসেন্ট্রেটেড সলিউশন, এটা হাইলি কনসেন্ট্রেটেড সলিউশন, যেহেতু এখানে চিনির পরিমাণ বেশি। এবার একটা টিস্পুন দিয়ে আমি একটু টেস্ট করে দেখতে যাচ্ছি যে কোনটা কেমন মিষ্টি লাগে। এ থেকে নিলাম যতটুকু টেস্ট, বিটা তার থেকে অনেক বেশি মিষ্টি, তাই তো স্যার? রোজা রোজা, রাইট স্যার। আচ্ছা, এখন আসো, ওয়াটার কোন থেকে মানে এ থেকে বি এর দিকে যাবে নাকি বি থেকে এ এর দিকে যাবে? বি থেকে এ থেকে বি নাকি বি থেকে এ? জি স্যার। আচ্ছা, শুনো, এখানে এখানে যেটা লেস কনসেন্ট্রেটেড সলিউশন সেটাকে এ, সে চাইবে তার আশেপাশে যতগুলা হায়ার কনসেন্ট্রেটেড সলিউশন আছে ওইগুলাকে ডাইলুট করার, এ থেকে বি এর দিকে। ঠিক আছে স্যার। So water will move from less concentrated solution to highly concentrated solution, and this phenomenon is known as osmosis. ঠিক আছে,
মেমব্রেনটা সেমি পারমিয়েবল মেমব্রেন, এই মেমব্রেন দিয়ে তো আর কখনো সলিউট যাইতে পারবে না, নাকি পারবে? পারা সম্ভব না তো স্যার, তাহলে যাবে কে? ওয়াটার। একটু তাকাও, বোর্ডে তাকাও স্যার, একটু আগেও কিন্তু দুইটা ওয়াটারের লেভেল কি ছিল? সেম ছিল। ওয়াটার চলে যাওয়াতে এখানে পানির পরিমাণ কমে গেছে, পানি একেবারে তলায় এসে জমে আছে, আর ওইদিকে পানির পরিমাণ বেড়ে গেছে। এবার টিস্পুন দিয়ে যখন চেক করতে যাব, এটার মিষ্টি বেড়ে গেছে না পানি চলে যাওয়াতে, আর এটার মিষ্টি, মানে দুইটা একটা কিসে চলে আসছে? ব্যালেন্সে চলে আসছে। এটাই অসমোসিস। যতক্ষণ পর্যন্ত দুইটা কনসেন্ট্রেশন, দুইটা কনসেন্ট্রেটেড সলিউশনের কনসেন্ট্রেশন মোটামুটি সেম না হবে, ততক্ষণ পর্যন্ত ওয়াটার হ্রাস করবে ফ্রম লোয়ার কনসেন্ট্রেটেড সলিউশন টু হায়ার কনসেন্ট্রেটেড সলিউশন। এই ফেনোমেননটাকে এবার এখানে অ্যাপ্লাই করো তো। এটা কনসেন্ট্রেটেড, তাহলে ওয়াটার কোন দিকে ঢুকবে? বাইরে পানি বেশি, ভেতরে পানি কম, তাহলে বাহির থেকে ভেতরে ঢুকবে। আর এই প্রসেসটাকে বলে এন্ডোসমোসিস। অসমোসিস তো অবশ্যই, এখন তো আরো ক্লিয়ার করে লিখতে হবে। এন্ডোসমোসিস, এন্ডোসমোসিস প্রসেসে স্পেস থেকে, স্পেস বিটুইন সেল ওয়াল এন্ড সেল মেমব্রেন থেকে সে কোথায় আসবে? সাইটোপ্লাজমে ঢুকলো। বুঝতে পারতেছো? এই জিনিসগুলাকেই এক্সপ্লেইন করবা, তেমন টাফ কিছু না, জাস্ট বেসিক ক্লিয়ার থেকে নিজের মতো করে লিখবা। আচ্ছা, এবার আসো, ওয়াটার মলিকুল গুলা সাইটোপ্লাজমের এক জায়গাতে খুব বেশি পরিমাণে গ্যাদার করে আছে, তাহলে সে এবার সব দিকে নিজেকে কি করবে? ছড়িয়ে দিবে, স্প্রেড করবে। আর স্প্রেডিংটার নামই হচ্ছে ডিফিউশন। স্প্রেডিংটার নাম হচ্ছে ডিফিউশন। তাহলে সিকোয়েন্সটা যদি দাঁড়ায়, 1 নম্বরে ঘটবে ইনভাইবিশন, 2 নম্বরে এন্ডোসমোসিস, 3 নম্বরে ডিফিউশন। মনে রাখতে হবে, একটা টার্গেট সেলে পানি ঢোকা, তোমার এখানে এটা টার্গেট সেল, টার্গেট সেলে ওয়াটার এন্টার করছে, সেই জন্য এন্ডোসমোসিস। যদি কোনো কারণে টার্গেট সেল থেকে পানি বাইরে বের হয়ে যায়, তখন সেটা এক্সোসমোসিস। যেমন একটা গ্রিন গ্রেপ কিসমিস হয়ে যাচ্ছে, এক্সোসমোসিস। দুইটা টার্ম শেখাবো, যেহেতু এই জায়গায় আসছি, একটু শেখানো দরকার। একটা হচ্ছে টার্গোর প্রেসার, আর একটা ওয়াল প্রেসার, একটা প্লাজমোলাইসিস। প্লাজমোলাইসিস 1 মার্কের কোয়েশ্চেনে চলে আসতে পারে। প্লাজমোলাইসিস, ইনসিপিয়েন্ট প্লাজমোলাইসিস, এগুলো তো আছে, এই বোর্ড এক্সামে আসছে। আসেন স্যার, তো প্রথমে বোঝাতে চাই টার্গোর প্রেসার, টার্গার প্রেসার, টার্গোর প্রেসার। 2 নম্বরে বুঝাইতে চাই ওয়াল প্রেসার। ফুল কনসেন্ট্রেশন বোর্ডে দিবা, যেহেতু অসমোসিস এখন বুঝে গেছো, আমার জন্য এটা বোঝানো অনেকটাই ইজি হয়ে গেছে। স্যার তাকাও, টার্গেট সেলটার ভেতরে ওয়াটার এন্টার করছে, সেই এন্ট্রান্সটাকে তুমি বলেছো এন্ডোসমোসিস। আচ্ছা, যত ওয়াটার ঢুকবে সেল সাইটোপ্লাজমটা তত বেশি টার্জিড হবে না? টার্জিড, এটার অ্যান্টোনিম হচ্ছে ফ্লাসিড। টার্গেট সেলে পানি ঢোকা এন্ডোসমোসিস, আর এই কারণে এন্টায়ার সেলস বিকামস টার্জিড, টার্জিডিটি। আর এটার অ্যান্টোনিমটাকে আমরা কি বলবো? ফ্লাসিড। ফ্লাফি, চুপসে যাওয়া, শ্রিঙ্ক করা। ওকে, এখন টার্গেট সেলটার ভেতরে যখন ওয়াটার ঢুকবে, সেল মেমব্রেন কিন্তু রাবার ব্যান্ডের মতো, এটা ইলাস্টিক, বাট সেল ওয়াল ইলাস্টিক না, সেল ওয়াল ইনএলাস্টিক। ঠিক আছে, মাথায় ঢুকছে? তাহলে ওয়াটার যত ঢুকবে, সেল মেমব্রেনটা এক্সপান্ড করবে না? ভেতরের মেমব্রেনটা এক্সপান্ড করবে না? সে তো, এই ভেতরের মেমব্রেনটা সেল মেমব্রেন, বাইরেরটা কি? সেল ওয়াল। তাহলে সেল মেমব্রেনটা এক্সপান্ড করে একটা প্রেসার এক্সার্ট করবে কার উপরে? সেল ওয়ালের উপরে। ওই প্রেসারটার নাম হচ্ছে টার্গার প্রেসার। তাহলে টার্গার প্রেসারটা কার রেজাল্টেন্ট? এন্ডোসমোসিসের। এন্ডোসমোসিসের কারণে কোন সেলে যখন ওয়াটার এন্টার করবে, ওভারঅল সাইটোপ্লাজম এনলার্জ হবে। Ultimately, cell membrane creates a pressure on cell wall, and that pressure is known as Targor pressure. ঠিক আছে,
আচ্ছা, এখন আসো, টার্গর প্রেসারের কারণে একটা প্ল্যান্ট সেল কি ফেটে যায়? ফেটে যায় না। কেন যায় না জানো? কারণ সেল ওয়ালটা কেমন, রিজিড, এবং থিকনেস এর কথা চিন্তা করলে সেল ওয়াল সেল মেমব্রেন থেকে অনেক থিকার। তার মানে সেল ওয়াল, এই সেল, এই টার্গর প্রেসারের এগেইনস্টে একটা প্রেসার কোন দিকে দিচ্ছে? ভেতরের দিকে দিচ্ছে, সাইটোপ্লাজমের দিকে দিচ্ছে, সেল মেমব্রেনের দিকে দিচ্ছে। তাহলে সেল ওয়াল থেকে এক্সার্টেড এই প্রেসারকে বলে ওয়াল প্রেসার। তাহলে টার্গর প্রেসারের বিপরীতে কে কাজ করে? ওয়াল প্রেসার। যদি কোনো কারণে একটা প্ল্যান্ট সেল ফেটে যায়, তাহলে কোন প্রেসারটা বেশি হওয়ার কারণে ফেটে গেছে? টার্গার প্রেসার বেশি হওয়ার কারণে ফেটে গিয়েছে, রাপচার করতে পারে। এখন আসো, জি স্যার, ওয়াল প্রেসার হচ্ছে, এটা মনে করো সেল ওয়াল, এই ওয়ালটা ভেতরে একটা বেলুন আছে, বেলুনটা গিয়ে বেলুনের ভেতর দিয়ে পানি ভরে দিচ্ছ, এই পানিটা গিয়ে প্রেসার, এই ওয়ালটাকে যে প্রেসারটা দিচ্ছে সেটা কি? টার্গর প্রেসার। তো এই ওয়ালটা এই বেলুনের চাপে সে ফেটে যাবে না, কারণ সেও ভেতর দিকে, সে যেহেতু রিজিড, সে একটা কি, রিজিড হয়ে স্ট্রং হয়ে বসে আছে, সে একটা প্রেসার দিচ্ছে কাকে, কার এগেইনস্টে? টার্গর প্রেসারের এগেইনস্টে। এই প্রেসারটা দিচ্ছে কে? সেল ওয়াল। আর সেল ওয়াল থেকে দেওয়া এই প্রেসারকে বলে ওয়াল প্রেসার। কোনো কারণে যদি টার্গার প্রেসার ওয়াল প্রেসার থেকে অনেক বেশি হয়ে যায়, তাহলে ওই প্ল্যান্ট সেলটা রাপচার করবে। ঠিক আছে? ইয়েস স্যার। একটু রিজয়েন দিবেন অনলাইনে যারা আছেন। রিজয়েন দিলে তখন 10 মিনিটস দেখাবে, 35 মিনিটস হয়ে গেছে তো। আচ্ছা ঠিক আছে, চলুক স্যার, চলুক। এখন আসো, বাকি ক্লাসটা আমি রেকর্ড করবো। আসেন স্যার, এখন আসো, প্লাজমোলাইসিস। প্লাজমোলাইসিস হচ্ছে প্লাসিডিটি রেজাল্টেন্ট, এটা টার্জিডিটি রেজাল্টেন্ট না। মনে করো, তাহলে টার্গর প্রেসার ওয়াল প্রেসার বুঝছি। এখন কি নিয়ে ডিসকাস করতেছি? প্লাজমোলাইসিস। শোনো, এদিকে দেখো, এটা হচ্ছে একটা প্ল্যান্ট সেল, একটা প্ল্যান্ট সেল। এটা সেল ওয়ালের থিকনেস, যা বোর্ডে আমি ড্র করছি, দিস ইজ দা থিকনেস অফ সেল ওয়াল। দেন রেড মার্কার দিয়ে আমি এই মুহূর্তে ড্র করছি সেল মেমব্রেনকে, এবং সেল মেমব্রেনের ভেতরে যে ডট ডট দিচ্ছি এটা হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম। কি বুঝলাম? সেল ওয়াল কখনো তার পজিশন চেঞ্জ করবে না, কারণ সে রিজিড। বাট সেল মেমব্রেন কিন্তু এক্সপান্ডও যেমন করতে পারে, কন্ট্রাক্ট শ্রিঙ্কও করতে পারে। এই সেল থেকে যে কোনো কারণেই হোক পানি বের হয়ে গেছে, পানি বের হয়ে যাওয়াকে আমরা বলি এক্সোসমোসিস। এক্সোসমোসিস। এক্সোসমোসিসের কারণে ওয়াটার বের হয়ে যাওয়াতে সাইটোপ্লাজমটা কি করছে? শ্রিঙ্ক করছে। শ্রিঙ্ক এত বেশি শ্রিঙ্ক করেছে যে এখন এই জায়গায় কি তৈরি হয়েছে? ভ্যাকেন্ট স্পেস তৈরি হয়েছে। এই ঘটনাটাকে বলে প্লাজমোলাইসিস। তাহলে প্লাজমোলাইসিস কিসের রেজাল্টেন্ট? এক্সোসমোসিসের রেজাল্টেন্ট। এখন আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে ইনসিপিয়েন্ট প্লাজমোলাইসিস। এটা একটু ডিফিকাল্ট, একটু কঠিন, বোঝার চেষ্টা করো। তাকাতে হবে আমার দিকে সবাইকে। টার্গর প্রেসারটা ওয়ালের উপরে দিচ্ছে, মনে করো টার্গর প্রেসার এই মুহূর্তে 5 প্যাসকেল, মনে করো প্রেসারটা দিচ্ছে। এখন ভেতর থেকে কি শুরু হয়েছে? এক্সোসমোসিস শুরু হয়েছে। শুরু হওয়ার কারণে প্রেসারটা আস্তে আস্তে কমতেছে। এতক্ষণ ছিল 5, 5 থেকে 4, 3, 2, 1, দেন 0, আর কোনো প্রেসারই দিচ্ছে না। তার মানে এই মুহূর্তে টার্গোর প্রেসারও 0, ওয়াল প্রেসারও 0। তার মানে এই মুহূর্তে সেল মেমব্রেন আর কোনো প্রেসার এক্সার্ট করছে না। এখন যখন মাইনাসের দিকে যাবে প্রেসার, তখনই কি স্টার্ট হবে? 0 অবস্থায় যেটা আছে ওটা হচ্ছে ইনসিপিয়েন্ট প্লাজমোলাইসিস। ইনসিপিয়েন্ট মানে কোনো প্রেসারও দিচ্ছে না, ওয়াল প্রেসারে কোনো প্রেসার দিচ্ছে না, ও যেহেতু কোনো প্রেসার দিচ্ছে না। ইনসিপিয়েন্ট মানে বোথ সাইড, এটা মানে বোঝানো হচ্ছে যে দুই দিকেই 0 হয়ে গেছে আর কি। আচ্ছা, স্পেলিং লিখে দিচ্ছে। ইনসি ইনসিপিয়েন্ট, ইনসিপিয়েন্ট প্লাজমোলাইসিস।
তাহলে ইনসিপিয়েন্ট প্লাজমোলাইসিসের সময় টার্গর প্রেসার ইকুয়াল টু 0, ওয়াল প্রেসার ইকুয়াল টু 0। টার্গর প্রেসার না দিলে কখনো ওয়াল প্রেসার এক্সার্ট করবে না। টার্গর প্রেসার 0 মানেই ওটা লেখার দরকার নেই, টার্গর প্রেসার 0 হইলেই দ্যাট ইজ কল্ড ইনসিপিয়েন্ট প্লাজমোলাইসিস। আর এরপরে যখন প্রেসারটা কোন দিকে যাবে, মাইনাসের দিকে যাবে, তখন কি স্টার্ট হয়ে গেছে, ফুল প্লাজমোলাইসিস। তাহলে এই টার্মগুলো তোমার জন্য একেবারে নতুন। এখন আসো আমরা আবার আগের জায়গায় ব্যাক করি। মাঝখানে আমরা কতগুলো নতুন টার্মিনোলজি শিখলাম, মনে রাখো এগুলো তোমার ইন ফিউচার লাগবে। ইন ফিউচার মানে পরবর্তী ক্লাসগুলোতেই লাগবে এই কনসেপ্ট গুলা। আমি আবার বলছি নতুন টার্মগুলো কি কি: টার্গর প্রেসার, ওয়াল প্রেসার, প্লাজমোলাইসিস, ইনসিপিয়েন্ট প্লাজমোলাইসিস, টার্গেট সেলের ভেতরে পানি ঢুকলে এন্ডোসমোসিস, টার্গেট সেল থেকে পানি বের হয়ে গেলে এক্সোসমোসিস। ওকে, আবার বোর্ডে চলে আসতেছি স্যার। তাহলে ওয়াটার মলিকুলটা আমি এখানে একটা ভুল করছি, সেটা হলো আমি এখানে কর্টেক্সটা ড্র করি নাই, সরি স্যার। কর্টেক্সটা ড্র করিও, এটা অবশ্যই ড্র করতে হবে। এখন আসো, এখন আসো, এই একটা সেল, 2 নাম্বার যে সেলটা আছে, আমরা ধরে নিলাম যে এই সেলটার ভেতরে প্রচুর পরিমাণে পানি আছে, বাট তার